হয় তাহলে সমস্যাটা হয়। এক্ষেত্রে যদি আমি ফাইন্ড সেট অফ ই বা ডি কল করি, এটা ওয়ার্স্ট কেস অর্ডার অফ রানটাইম দিতে পারি। তাহলে আমরা ফাইন্ড সেটে কি অপটিমাইজেশনটা করছিলাম, যখনই কারো রিপ্রেজেন্টেটিভ আমরা বের করবো, রিপ্রেজেন্টেটিভকে ডিরেক্টলি আমি প্যারেন্ট বানিয়ে দিব। ধরা যাক আমি যদি ফাইন্ড সেট অফ টি কল করি, ফাইন্ড সেট অফ টি যদি কল করি, ডি রিপ্রেজেন্টেটিভকে রিপ্রেজেন্টেটিভ বের হবে, সি এর ক্ষেত্রেও এম হবে, এটা কিন্তু রিকার্সিভ, ডি এর ক্ষেত্রে সি কে কল করলে সি এর ক্ষেত্রে এম হবে, সবার ক্ষেত্রে এম হবে। তাহলে এই কাজ এই রিকার্শনের স্ট্যাকে যাদেরই আমরা প্যারেন্ট পাচ্ছি, সরি যাকে আমরা রিপ্রেজেন্টেটিভ পাচ্ছি তাকে আমরা ইমিডিয়েটলি প্যারেন্ট বানিয়ে দিই। তাহলে বি এর ক্ষেত্রে তো প্যারেন্ট অলরেডি আছে, সি এর ক্ষেত্রে আমরা যেটা করবো ইমিডিয়েটলি প্যারেন্ট বানিয়ে দেবো, এবার ডি এর ক্ষেত্রেও ইমিডিয়েটলি প্যারেন্ট বানিয়ে দেবো। এবার এখানে চেঞ্জ আসবে না, কারণ আমরা এখান থেকে কল করছি, যদি এর থেকে কল করতাম এফও করে উঠে যাবে। এটা দেখতে হবে এরকম কিছু। আমি যদি এখন ফাইন্ড সেট অফ ই কল করি আবার, তাহলে এই বেসিক্যালি এখান থেকে এখানে উঠে যাবে। আচ্ছা, এই অপটিমাইজেশনটা আমরা দেখছিলাম, এটা করলে সুবিধা কী হয়? সুবিধা হচ্ছে লিনিয়ার রানটাইমের জায়গায় এখন সবগুলো এক ডেপথে চলে আসছে, সো ডেপথ যত কম হবে তত ভালো। এটা করলে যেটা হয় অন এভারেজ সেটা লগ ইন এর কাছে, ওয়ার্স্ট কেসে স্টিল এটা অর্ডার ফেল হতে পারে, ওয়ার্স্ট কেসে স্টিল অর্ডার ফেল হতে পারে, কিন্তু অন এভারেজ এটা বাই মডেল রানটাইম যেটা আমরা বলি এটাতে লগ ইন এর কাছে আসতেছে। অর্ডার ফোন না, অর্ডার ফোন এখানে পৌঁছে নেই, অর্ডার ফোনে যাবো এটাও শেষ করবো। এখন আমরা এটা অপটিমাইজ করছি, এটা অপটিমাইজ এখনো করিনি। শুধুমাত্র এটা যদি অপটিমাইজ করি আমরা মোটামুটি অন এভারেজ অর্ডার ফ্লো হবে। অন এভারেজ বলতে বোঝাচ্ছি ওয়ার্স্ট কেস এটা লগ এর চাইতে খারাপ হইতে পারে, যেমন এইসব কেসে, কিন্তু অনেকগুলো রান যদি পরপর অ্যাভারেজ করি অন এভারেজ এটা লগ এর রান টাইমে থাকবে। আমি কথা বোঝাতে পারতেছি? আচ্ছা, তাহলে এই অপটিমাইজেশনটা আমরা বুঝলাম। এই অপটিমাইজেশনটা কখন দরকার হয়? যখন অনেক লম্বা চেইন ফর্ম হয় এটাকে ঠিক করার জন্য। এখন আমরা যে সেকেন্ড অপটিমাইজেশনটা শেপ করবো সেটা হচ্ছে এই ধরনের লম্বা চেইন ফর্মই হইতে দিব। লম্বা চেইন ফর্ম হলে আমরা ঠিক করতে পারি এটার মাধ্যমে, কিন্তু লম্বা চেইন আমরা ইনিশিয়ালি ফর্মই হইতে দিব না। আমাদের সেকেন্ড অপটিমাইজেশনটা টার্গেট হচ্ছে এই ধরনের লম্বা চেইন আমরা শুরুতেই ফর্ম হইতে দিব না। তাহলে এই ধরনের চেইন ফর্ম আমরা আটকাবো কোথায়? ইউনিয়নে তো আমরা জোড়া দিই, সব কিছু জোড়া দিই। সো জোড়া দেওয়ার সময় আমরা এমনভাবে জোড়া দেবো যাতে এই ধরনের লম্বা চেইন তৈরি না হয়, যথাসম্ভব যাতে ডিপেন্ড করতে পারবো। তো আমরা একটু আইডিয়াটা দেখি। ধরা যাক এই দুটাকে আমরা মার্চ করবো, এটা ডেপথ কত? আচ্ছা, তাহলে আমরা ইউনিয়ন যখন করি আমরা কী করি? আমরা রিপ্রেজেন্টেটিভ বের করি, এটা রিপ্রেজেন্টেটিভ ডি, এটা রিপ্রেজেন্টেটিভ হচ্ছে। এবার একটাকে আমরা আরেকটা প্যারেন্ট বানাই। এখন আমাদের কাছে দুটো অপশন আছে, ডিকে এর প্যারেন্ট বানানো অথবা একে ডি প্যারেন্ট বানানো। দুটো অপশনে আমরা চিন্তা করি। ধরা যাক আমরা একে ডি প্যারেন্ট বানাবো, তাহলে গ্রাফটা দেখতে হবে এরকম। তাহলে গ্রাফের ডেপথ কি বৃদ্ধি পাইল? টোটাল গ্রাফের ডেপথ কিন্তু সেমই আছে, কিন্তু আমি যদি উল্টাটা করি, এটা না করে ডিকে যদি এর প্যারেন্ট বানাবো তাহলে গ্রাফের ডেপথ কিন্তু এক বৃদ্ধি পাচ্ছে। দেখো এটার চাইতে এক বেড়ে গেল, ডেফিনেটলি বাড়তেছে। কথাটা কি বোঝা যাচ্ছে? কীভাবে আরেকটা ধরা যাক দুই আগে যদি থাকে বা একটা না এবং এফ এখানে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে কি, তাহলে এটাকে যদি এটার প্যারেন্ট মানে কী হবে? এটা এখানে চলে আসবে, তাহলে ডেপথ কিন্তু আবার এক বেড়ে গেল। এটা না করার সাথে আমি এরকম কিছু করতাম, অর্থাৎ আমি কিছু করে আমি তাহলে কিন্তু ডেপথ বাড়তেছে না, তাহলে কিন্তু ডেপথ বাড়তেছে না। তাহলে কখন ডেপথ বাড়ে আর কখন ডেপথ বাড়ে না? এটা ডেপথ ছোটো, সেটাকে যদি বড়দের জোড়া লাগাই দিই ইউজুয়ালি ডেপথ বাড়ে, আর বড়টাকে যদি ছোটোদের সাথে জোড়া লাগাই ডেপথ অবশ্যই এক বাড়বে, অবশ্যই এক বাড়বে। একটা কেস হতে পারে, ধরা যাক এক্ষেত্রে যেটাই করে ডেপথ এক বাড়বে, তাই না? যেটাই করে এক বাড়বে, কিন্তু যদি এরকম কিছু থাকে এটাকে যদি এখানে জোড়া লাগাই ডেপথ বাড়তেছে না, 3 থাকতেছে বা 2 থাকতেছে, এটাকে যদি এখানে জোড়া লাগাই ডেপথ কিন্তু একবারে বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের কী করা লাগবে? আমাদের বেসিক্যালি আগে যেটা করা লাগবে, প্রত্যেকটা সেটের ডেপথ আমার জানা থাকা লাগবে। ইউনিয়ন করার সময় বা একটাকে আরেকটা প্যারেন্ট বানানোর সময় আমরা দেখবো কোনটা বড় কোনটা ছোট। বড়টাকে আমরা ছোটটার প্যারেন্ট বানাবো। আচ্ছা, ইউনিয়নে যাওয়ার আগে আমরা একটা জিনিস একটু দেখাই। আমরা মিক্সের যেটা করতেছিলাম, এই কাজটা করতেছিলাম নেক্সট সাইডে, যে সবাই হচ্ছে নিজের প্যারেন্ট। এখন আমরা প্যারেন্টের পাশাপাশি আরেকটা জিনিস দেখাই,
ইনিশিয়ালি সবার সাইজ হচ্ছে 1, সাইজ দিয়েও রাখতে হবে তোমার ডেপথ দিয়ে। ডেপথ যদি চিন্তা করি তাহলে যদি একটা সিঙ্গেল নোড থাকে, এটা সাইজ হচ্ছে 1, সাইজ বলতে বুঝেছি কয়টা নোড আছে, আর ডেপথ হচ্ছে হাইট কত, যে কোনোটা দিয়ে আমরা করতে পারি। সাইজ যেটা চিন্তা করি সাইজ হচ্ছে 1, আর ডেপথ হিসেবে যদি চিন্তা করি ডেপথ হচ্ছে 0। ক্লিয়ার সবার কাছে এটা? আমার কিন্তু ডেপথটা ট্র্যাক রাখা লাগবে। এখন যখন আমি ইউনিয়ন করবো, ইউভি লিখতেছি, ইউনিয়ন আমরা কী করি, আমরা প্রথমে চেক করি তারা সেম সেটের অংশ কিনা। যদি সেম সেটের অংশ হয় তাহলে কিছু করার নেই। তাহলে সেটটা আমরা বের করবো হচ্ছে u সমান ফাইন্ড সেট অফ u, v সমান ফাইন্ড সেট অফ v। আমরা u এবং v যারা তারা যে দুই সেটে আছে তাদেরকে মার্জ করতে চাই, তাহলে প্রথমে তাদের নিজস্ব রিপ্রেজেন্টেটিভ আমরা বের করে নিলাম। যদি রিপ্রেজেন্টেটিভ সেম হয় কিছু করার নেই, আর যদি ভিন্ন হয় ভিন্ন হলে আমরা কী করতেছিলাম, একটাকে আরেকটা প্যারেন্ট বানাচ্ছিলাম। কিন্তু এখন আমরা আরবিট্রারিলি প্যারেন্ট বানাবো না, আমরা আগে একটা ডিসিশন নেব, যেটা বড় সেটাকে আমরা ছোটোটা প্যারেন্ট বানাবো। তাহলে আমরা কী চেক করবো, ডেপথ দিয়েও করা যেতে পারে, সাইজ দিয়েও করা যেতে পারে। এটা আসলে বিভিন্ন ধরনের হিউরিস্টিক আছে, আরও অনেক ধরনের অপশনও আছে, একটু এক্সপ্লোর করে দেখতে পারো। হয় আমরা সিম্পল দুটো কাজ করবো, সাইজ দিয়েও করতে পারো, ডেপথ দিয়েও করতে পারো, দুটোও সেম কাজই করবো অলমোস্ট। তো যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে করতে পারো, আমরা দুটোই দেখাচ্ছি। সাইজ পিন করতেছে কি কয়টা নোড আছে, আর ডেপথ পিন করতেছে কি হাইট কত। এটাকে সেটা পারে সাইজ অফ ইউ সাইজ অফ বি এর চেয়ে বড় অথবা ছোট। যদি সাইজ অফ ইউ সাইজ অফ বি এর চাইতে বড় হয় কি করবো, যেটা বড় সেটা প্যারেন্ট হবে, তাহলে বি এর প্যারেন্ট হবে ইউ। একটা জিনিস একটু খেয়াল করো, ইউআর বি কিন্তু এখন রিপ্রেজেন্টেটিভ, ইউআর বি কিন্তু এখন নোটগুলো নেই, যে নোটগুলো রিসেলে কানেক্ট করতে চাইছিলাম তাদের রিপ্রেজেন্টেটিভ কিন্তু আমি বের করে ফেলছি। জি স্যার, চেঞ্জ করে রিপ্রেজেন্টেটিভের সাইজ আমরা চেক করব, এটা কিন্তু বোঝা যাচ্ছে? জি স্যার, রিপ্রেজেন্টেটিভের সাইজ আমরা চেক করতেছি, কারণ আমরা রিপ্রেজেন্টেটিভ আগে বের করে নিয়েছি। এলস আমরা কি করবো, এলস বানাচ্ছে ইউ এর সাইজ ছোট। বোঝা গেছে এটা? আচ্ছা, আর কোনো কাজ কি বাকি আছে? সমান হলে তো ব্যাটার করে না, জেনেছে করতে পারি, জেনেছে করতে পারি। হ্যাঁ, ওইটা সাইজ বাড়াইতে হবে। সাইজ কিন্তু আমি আপডেট করি, সমান না হলেও কিন্তু সাইজ বাড়াইতে হবে। তাহলে সাইজ বাড়াইতে হবে, সাইজ বলতে কি বোঝাচ্ছি, ওর একটা সেটে কয়টা নোড আছে, তাহলে আমি যদি ওর সাথে বি মার্জ করে ফেলি তাহলে সাইজ আপডেট করতে হবে, তাই না? তাহলে এক্ষেত্রে কার সাইজ আপডেট করবো, এক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভকে, আলটিমেট রিপ্রেজেন্টেটিভ ইউ, ইউকে আমরা রিপ্রেজেন্টেটিভ মানে দিচ্ছি। তাহলে সাইজ অফ ইউ কত হবে এখন, সাইজ অফ ইউ এর সাথে বি এর সাইজটা যোগ হবে, তাই না? ইউ আর বি দুটা সেট আমরা মার্জ করছি, তাহলে ইউ এর সাথে বি এর সাইজটা যোগ হবে। আর এখানে আচ্ছা, তাহলে এখানে আমরা সাইজ কার আপডেট করতেছি, শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ, মানে এভাবে যদি চিন্তা করি, এদেরকে যখন আমি মার্জ করতেছি, বি এর সাথে আমরা ডি কে কানেক্ট করে দিয়েছি। সাইজ কারটা বাড়াচ্ছি আমরা, শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ এর সাইজ আমরা 5 বানিয়ে দিচ্ছি। বাকিতে সাইজ বাড়ানোর কি দরকার আছে? দরকার নেই, কারণ আমরা ইমপ্লিমেন্টই করছি না, যে আমরা শুধু রিপ্রেজেন্টেটিভের সাইজে চেক করবো, নিচে নোটগুলো নিয়ে আর টেনশনের দরকার নেই। আমরা জাস্ট রিপ্রেজেন্টেটিভের সাইজটা মেনটেন করলে পুরো সাইজের সেটটা আমরা পাচ্ছি, পুরো সেটের সাইজটা। তাহলে এটাকে বোঝা গেছে কী করলাম। আচ্ছা, ডেপথ দিয়ে যদি করি, এখানে প্লাস পর্যন্ত আগে যেটা করা যেতে পারে, এভাবে করতে পারি। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, ডেপথ তো অলওয়েজ বাড়ে, এটা কিন্তু গ্যারান্টি নেই। বড়টার সাথে ছোটোটা কানেক্ট করলে কিন্তু ডেপথ নাও বাড়তে পারে। বাট আমরা এখানে যেটা করতেছি একটা আপার বাউন্ড রাখতেছি, ডেপথের একটা আপার বাউন্ড, এক্সাক্ট ডেপথ না, ডেপথ ম্যাক্সিমাম কত হতে পারে। স্যার ডেপথেরটা বুঝি নাই। সাইজেরটা কি বুঝছো? হ্যাঁ, সাইজেরটা বুঝছি। আচ্ছা, ডেপথের ক্ষেত্রে কি হয়, মার্চ করলে ম্যাক্সিমাম ডেপথ কত বাড়তে পারে, দুটো সেট যদি মার্চ করি 1 বাড়তে পারে। ওটাই বলছি, একবার 1 কিন্তু নাও বাড়তে পারে, তাই না? অনেক ক্ষেত্রে যেটা হয়, যেমন এই যে এটার সাথে যখন এটা মার্চ করলাম, ডেপথ কিন্তু বাড়ে নাই। তাও আমি বাড়াচ্ছি, কারণ এটা সাথে আপার বাউন্ড রাখতেছি, ম্যাক্সিমাম লিমিটটা রাখতেছি আপার। এটাই এনাফ আর কি, এটাই এনাফ, অনেকটা মোটামুটি এস্টিমেট থাকলে এনাফ।
চাইলে এটা আরও লিখতে পারো, কিন্তু দরকার নেই যে দুইটা ডেপথ যদি ইকুয়াল হয় তখন পারবে, না হয় বাড়ানো দরকার নেই। আচ্ছা, এখানে কি আর কারো কোনো কোয়েশন আছে? তাহলে আমরা এখন দুটো অপটিমাইজেশন করছি। একটা হচ্ছে আমরা লম্বা চেইন ফর্ম হইতে দিব না, ইউনিয়নের মাধ্যমে লম্বা চেইন ফর্ম হইতে দিচ্ছি না, যথাসম্ভব আমরা ছোটো আকারে চেইন বাড়াচ্ছি। আর আরেকটা হচ্ছে চেইন যদি বড় হয়ে যায় আমরা ফাইন্ডসে যখন কল করতেছি ওটাকে আমরা কম্প্রেস করে ফেলতেছি। সো এই দুটো মোটামুটি করলে আমাদের অ্যাভারেজ রান টাইমটা কনস্ট্যান্টে নেমে আসে। দিলে যদি আমরা অপটিমাইজেশন ইমপ্লিমেন্ট করি মোটামুটি অন অ্যাভারেজ আমাদের রান টাইমটা কনস্ট্যান্ট হয়। অন অ্যাভারেজ কিন্তু ওয়ার্স্ট কেসে স্টিল অর্ডার অফ এন হতে পারে, বাট অন অ্যাভারেজ এটা কনস্ট্যান্ট টাইমে নেমে আসে। আচ্ছা, এখানে আর কারণ কোয়েশন আছে? আচ্ছা, পুস্কালের প্রুফটা আমরা কভার করবো না। পুস্কালের প্রুফ অলমোস্ট প্রিমের মতোই, কিন্তু তোমাদের দেখতে হবে। সো তোমাদের জন্য এটা সেলফ স্টাডি, বাট প্রিমের প্রুফ আমরা অলরেডি অনেক ডিটেইলে দেখছি। পুস্কালের প্রুফ অলমোস্ট সেমভাবেই দেখতে পারবা। আর কিছুদিন বাকি আছে না, এমএসকে আমাদের মোটামুটি কমপ্লিট। রানটাইমটা নিজের একটু চিন্তা করো। আমরা এখন নেক্সট টপিকে চলে যাবো। বুঝে নিন হ্যাঁ, ওটা পরে করা যাবে। সেটা হচ্ছে আমরা যখন বায়োনমিয়াল যেগুলো ফোন আছে কভার করবো দরকার। এখন আসলে এই টপিকে সুযোগ তখন আমরা কভার করবো। আচ্ছা, কথা বলতে প্লিজ। আমরা মোটামুটি এই সেমিস্টারের প্রথমবার একটা মোটামুটি নতুন টপিক দেখতেছি। যা যা দেখছি সব রিভিউ ছিল অলমোস্ট। প্রথম নতুন টপিক দেখতেছি, এটা হচ্ছে ম্যাক্স ফ্লো। ম্যাক্স ফ্লো পেপার আগে বলে রাখি, এটা দিয়ে অনেক ইন্টারেস্টিং প্রবলেম তোমরা দেখবা, যেটা ম্যাক্স ফ্লো দিয়ে সলভ করা যায়। খুব ইন্টারেস্টিং কিছু প্রবলেম থাকে। তো ম্যাক্স ফ্লোতে যাওয়ার আগে আমরা কিছু ডেফিনিশন দেখবো। প্রথমটা হচ্ছে একটা ফ্লো নেটওয়ার্ক। ফ্লো নেটওয়ার্ক কি জিনিস? ফ্লো নেটওয়ার্ক হচ্ছে বেসিক্যালি একটা গ্রাফ, যেটা হবে ডিরেক্টেড গ্রাফ। ফ্লো নেটওয়ার্ক হচ্ছে একটা ডিরেক্টেড গ্রাফ, যেটা আরও কিছু প্রপার্টি আছে। এটা দেখি। এটা হচ্ছে ফর এক্সাম্পল একটা ফ্লো নেটওয়ার্ক। ফ্লো নেটওয়ার্কে একটা সোর্স আর একটা সিঙ্ক ফিক্স করা থাকে। একটা সোর্স থাকবে, একটা সিঙ্ক। সোর্সের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো ইনকামিং এজ নাই, সব আউটগোয়িং এজ। আর সিঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে এখানে সব ইনকামিং এজ। তাহলে ফ্লো নেটওয়ার্কে একটা সোর্স একটা সিঙ্ক থাকবে, আর এটা একটা ডিরেক্টেড গ্রাফ। আচ্ছা, কথা বলতো সামনে কথা হচ্ছে। আর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা এজের যে ওয়েটগুলো আছে, এখানে আমরা এজের ওয়েটটা বলি হচ্ছে ক্যাপাসিটি। প্রত্যেকটা এজের ওয়েটের নাম হচ্ছে এখন ক্যাপাসিটি। তাহলে ইউভি একটা এজ যদি থাকে এটা ডিনোট করা হয় সি অফ ইউভি। এটা হচ্ছে এজের ওয়েট বা এজের ক্যাপাসিটি। কথাকে বোঝাতে পারতেছি? এটা হচ্ছে একটা ক্যাপাসিটি। আচ্ছা, এখন আমি এই গ্রাফটাকে একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে বাকি এক্সাম্পলগুলো দিব, তাহলে যেটা হবে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। পরবর্তী এক্সাম্পলগুলো আমি একটু রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজি দিয়ে দিব। সেটা হচ্ছে এভাবে চিন্তা করি, আমার একটা সোর্স আছে, একটা সিঙ্ক আছে। আমাদের কাজ হচ্ছে সোর্স থেকে সিঙ্ক করে একটা সাপ্লাই পাঠানো। সাপ্লাই হতে পারে, ওয়াটার হতে পারে, পানি হতে পারে, যে কোনো কিছু। এই যে এজগুলো আমরা দেখতে পারতেছি, এগুলো হচ্ছে একটা পানির পাইপ হিসেবে আমরা চিন্তা করতে পারি। সবগুলো হচ্ছে একটা ওয়াটার পাইপ। এই 5 বা 3 যেগুলো ক্যাপাসিটি, সেটা হচ্ছে এই পাইপ দিয়ে ম্যাক্সিমাম কী পরিমাণ পানি পাঠানো যেতে পারে। যেমন 1000 মিনিটে এই পাইপ দিয়ে 5 লিটার পানি পাঠানো যায়, এটা দিয়ে 3 লিটার পাঠানো যায়, এটা দিয়ে 8 লিটার। সো আমাদের কাজ হচ্ছে সোর্স থেকে সিঙ্কে যত বেশি পরিমাণ পানি পাঠানো যায় সেটা বের করার চেষ্টা করা। আইডিয়াটা আমরা এভাবে ভাবতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু ডিস্টেন্স বের করতেছি না, আমরা কী পরিমাণ পানি পাঠানো যায় সেটা বের করতে চাচ্ছি। আর এই ক্ষেত্রে এটাও বুঝতে পারতেছি যে ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে ভালো, কারণ তাহলে বেশি পানি পাঠাই দিতে হবে। আরেকটা জিনিস একটু দেখাই। আরেকটা জিনিস হচ্ছে এটা, কোনো এজ যদি না থাকে, বেসিক্যালি ওটা ক্যাপাসিটি হচ্ছে 0। যেমন বি থেকে সিতে কোনো এজ নাই, এটা ক্যাপাসিটি ডিফাইন্ড, ক্যাপাসিটি হচ্ছে 0। তাহলে এখান থেকে কোনো পানি পাঠানো যাবে না। কোথায় বোঝাতে পারছি? ক্যাপাসিটি প্রত্যেকটা পেয়ারের জন্য ডিফাইন্ড, কিন্তু
যদি এইচ না থাকে মেইন গ্রাফে ক্যাপাসিটিটা হচ্ছে 0 আর এমনিতে ক্যাপাসিটি হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0 ক্যাপাসিটি অলওয়েজ নন নেগেটিভ হবে তাহলে এই পর্যন্ত কি বোঝা গেছে আচ্ছা পানি পাঠানোর একটা এক্সাম্পল তুমি দেখ প্লিজ জোরে বলতে হবে বুঝিনি বি থেকে ডি থেকে সি আমি এইচের কথা বলতেছি পাঁচ না এগুলো কিন্তু এইচ ইউভি এইচ ক্যাপাসিটি অফ এইচ ইউভি হচ্ছে এইচ পাথের ক্যাপাসিটিতে আমরা এখনো জানি পাথের ক্যাপাসিটি বলতে একটা জিনিস আছে আমরা এইচের ক্যাপাসিটির কথা বলতেছি ইউভি এইচ বুঝতে পারছি কথা তাহলে সি অফ ডি কমা ডি তুমি যেটা বললাম সি অফ ডি কমা ডি এটা মেইন করে হচ্ছে বি থেকে ডিতে যে এইচটা আছে সেটার ক্যাপাসিটি পাথের ক্যাপাসিটি কিন্তু না তো আমরা এখানে পাথ বুঝতেছি বি থেকে সি বি থেকে সি যদি হয় ফর এক্সাম্পল একটা এক্সাম্পল আমরা দেখতে পারি ধরা যাক এই রাস্তা দিয়ে যদি আমি পানি পাঠাতে চাই এস থেকে এ থেকে সি সি থেকে ডি আমি ম্যাক্সিমাম কত পানি পাঠাতে পারবো কত 60 আর একজন বলতেছে 60 চিন্তা করো ম্যাক্সিমাম কত হবে 3 হবে নাকি 16 হবে আমি তো সোর্স থেকে সিকে পাঠাবো সোর্স থেকে আমি 5 যদি পাঠাই এখান থেকে 5 যেতে পারবে না স্যার না এখানে ম্যাক্সিমাম একটা তো লিমিট আছে তাই না এখান থেকে আমি 3 এর বেশি পানিকে পাঠাতে পারবো না পাঠাতে পারবো তাহলে আমি যে পানিটা পাঠাচ্ছি এটা 3 ম্যাক্সিমাম 16 কিন্তু হবে এখানে কিন্তু আমরা ডিসটেন্স বের করতেছি সোর্স থেকে যে পানিটা পাঠাচ্ছি ওইটাই কিন্তু এখানে যাচ্ছে এখানে নতুন করে 3 লিটার পানি যোগ হচ্ছে সোর্স থেকে যে 3 লিটার আমি পাঠাচ্ছি ওইটাই কিন্তু এখানে যাচ্ছে সেটা কিন্তু 9 না এটা 3 আমি কথা বুঝাইতে পারছি সোর্স থেকে সিকে 9 কিন্তু না 3 লিটার পানি যাচ্ছে 3 লিটার পানি যাচ্ছে 9 লিটার কিন্তু না তাহলে নোটেশন বা আইডিয়া মানে কি বোঝা গেছে এটা ম্যাক্সিমাইজ করতে হবে আমাদের এখন ম্যাক্সিমাইজ করতে হবে সোর্স থেকে সিঙ্কে আমরা ম্যাক্সিমাম কি পরিমাণ পানি পাঠাতে পারি এখন আমরা আরেকটা জিনিস একটু ডিফাইন করব যতগুলা পাত আছে এর মধ্যে ম্যাক্সিমাম হ্যাঁ আসতেছে আমরা আচ্ছা আমরা এখন আরেকটা জিনিস ডিফাইন করব ফ্লো আমাদের কাছে একটা নেটওয়ার্ক আছে এটার নাম হচ্ছে ফ্লো নেটওয়ার্ক এই নেটওয়ার্কে একটা ফ্লো আমরা ডিফাইন করব ফ্লো এর মিনিং হচ্ছে এই নেটওয়ার্কে এখন পর্যন্ত যে পরিমাণ পানি আমরা পাঠাইছি সেটা ডেসক্রিপশনটা সহজ করতে এই নেটওয়ার্কে এই পর্যন্ত কোথা থেকে কী পরিমাণ পানি আমরা পাঠাচ্ছি সেটা হচ্ছে এই নেটওয়ার্কের ফ্লো আমি আবার বলতেছি অরিজিনাল এটা হচ্ছে আমার নেটওয়ার্ক এই থ্রিগুলো বলে দাও বাকিগুলো হচ্ছে আমার নেটওয়ার্ক এই নেটওয়ার্কের ফ্লো বলতে বোঝাচ্ছে এই নেটওয়ার্কে কারেন্টলি বর্তমানে আমরা কী পরিমাণ পানি কোথা দিয়ে পাঠাচ্ছি সেটা এই কথা বোঝাতে পারছি স্যার এক্সাম্পল দেন একটা বুঝি নাই এক্সাম্পল আসছে এক্সাম্পল এই দিকে আমরা কী পাঠাচ্ছি আমি আসতেছি আরও ক্লিয়ার এক্সাম্পল দিচ্ছি ফ্লো মানে হচ্ছে কারেন্টলি এই নেটওয়ার্কে কী পরিমাণ পানি কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেটা এটা নোটেশনটা হচ্ছে জানতো না অ্যাকচুয়ালি একটা ফাংশন আকারে চিন্তা করি ওটা দেখতে এরকম ভাবলাম কিছু না এটা কি মিন করে কেউ একটু চিন্তা করো এই ফাংশন ডোমেন হচ্ছে ভি ক্রস ভি কি মিন করতেছে অল পসিবল ভার্টেক্সের পেয়ার প্রত্যেকটা অল পসিবল ভার্টেক্সের পেয়ার এটা হচ্ছে ডোমেন আর রেঞ্জে কি আছে কোন ডোমেনে এটা নাম্বার এটা পেয়ার বেসিক্যালি আমরা যেটা করবো অল পসিবল ভার্টেক্স পেয়ারের সাথে একটা ভ্যালু অ্যাটাচ করে দিই ওই ভ্যালুটা মিন করবে হচ্ছে ওই পেয়ারের মধ্যে কি পরিমাণ পানি ফ্লো হচ্ছে কথা কি বোঝাতে পারছি তাহলে এটার ফ্লোটা যদি আমি ডিফাইন করি এস সময় এই কত হবে 3 আর বাকি সব হচ্ছে 0 তাহলে এই নেটওয়ার্কে ফ্লো হচ্ছে না এই তিনটে এইচ দিয়ে 3 পরিমাণ ফ্লো যাচ্ছে আর বাকি সবখানে 0 স্যার বুঝি নাই স্যার আচ্ছা আবার বলতেছি নেটওয়ার্কটা তো ক্লিয়ার সবার কাছে হ্যাঁ আর এখানে যে একটা 3 ফ্লো পাঠাচ্ছে এটাই হ্যাঁ তাহলে এই ফ্লোটা মিন করে হচ্ছে এমন একটা ডেসক্রিপশন এই নেটওয়ার্কে কোথা দিয়ে কি পরিমাণ পানি যাচ্ছে এটা একটা ডেসক্রিপশন সেটাকে আমরা লিখে হচ্ছে এবার আগে বুঝি এটা কি মিন করে এটা কি মিন করতেছে ডোমেন হচ্ছে ভি ক্রস ভি মানে কি যতগুলো ভার্টেক্স আছে তাদের মধ্যে অল পসিবল পেয়ার স্যার পুরো গ্রাফের সবগুলা ভার্টেক্সের অল পসিবল পেয়ার অল পসিবল পেয়ার এটাকে একটা আমরা সংখ্যায় ম্যাপ করি আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা পেয়ার একটা সংখ্যায় ম্যাপ থাকে হ্যাঁ এটার মানে হচ্ছে এই পেয়ারের মধ্যে ডিরেক্টলি কি পরিমাণ পানি ফ্লো হচ্ছে হ্যাঁ কথা কি বোঝাতে পারছি হ্যাঁ। এই পেয়ারের মধ্যে ডিরেক্টলি কি পরিমাণ পানি ফ্লো হচ্ছে তাহলে এখানে অল পসিবল পেয়ারে আমরা চিন্তা করি ফ্লো হচ্ছে শুধুমাত্র এস থেকে এতে 3 পরিমাণ এ থেকে সি তে 3 পরিমাণ সি থেকে ই তে 3 পরিমাণ বাকি কোথাও কি কোনো ফ্লো হচ্ছে কেন স্যার? হচ্ছে 0 সো বেসিক্যালি এর ফ্লোটা দেখতে হবে অন্য কোথাও স্যার জিরো কেন ফ্লো হচ্ছে না কেন কোথাও কি কোনো ফ্লো হচ্ছে না বাকি সব 0 আমরা কি ধরে নিছি যে হচ্ছে এই পাত দিয়ে পানিটা ফ্লো হবে কারেন্টলি শুধু এই পাত্রে যাচ্ছে আর কোনো পানি কিন্তু আমরা পাঠাইনি আরও পাঠানো যাবে কারেন্টলি বর্তমান অবস্থায় আমরা জাস্ট 3
ফ্রি ফ্লো পাঠাচ্ছি, আর কোথাও কি কোনো ফ্লো পাঠাইছি? আচ্ছা, এটা আমাদের হাতরে কন্ট্রোল যে আমরা কোনটা কত ফ্লো পাঠাবো। এই হচ্ছে আমরা কি পরিমাণ পাঠাচ্ছি, আর এটা হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি কিন্তু কথা বলতেছি, আচ্ছা কি আচ্ছা, পরিমাণ পানি আমি পাঠাচ্ছি। বুঝতে পারছি। কোথায় কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটাকে আরেকটা নোটেশন আমি একটু দেখাই। সি অফ ইউভি কি ছিল? সি অফ ইউভি ছিল হচ্ছে একটা UV এজের এজের ক্যাপাসিটি, আর ফ্লো অফ ইউভি হচ্ছে ইউভি এজে কি পরিমাণ পানি যাচ্ছে। তাহলে ফ্লো অফ এস কমায় কত? 3, আর ক্যাপাসিটি অফ এস কমায় 5। ক্লিয়ার? এখন আমরা কিছু কনস্ট্যান্ট নেব। আচ্ছা, সেকেন্ড ম্যাচে কিন্তু কমেন্ট কথা বলতে চাচ্ছি। এক নম্বর কনস্ট্যান্ট একটু বলি। কোনো এজের ফ্লো সেটা ক্যাপাসিটির চাইতে বেশি হতে পারবে না। তাহলে কোনো এজের ক্যাপাসিটি যদি 5 হয়, ওখান থেকে আমি 5 এর বেশি ফ্লো পাঠাতে পারবো। তাহলে শর্টটা লিখতে হবে। ক্লিয়ার? আরেকটা শর্ত হচ্ছে ফ্লো অবশ্যই নন নেগেটিভ ফ্লো নেই, নন নেগেটিভ ফ্লো। এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আরেকটা শর্ত কি দেওয়া যেতে পারে এই গ্রাফে? একটু বলো তো, আর কি শর্ত থাকা উচিত? জাস্ট আরেকটা শর্ত থাকবে। স্যার, যে আউটগোয়িং সেগুলো আমার সামনে কমাতে হবে, কাছাকাছি হয়েছে এক্স্যাক্ট একটা, মানে একটা জাস্ট জেনারেল একটা শর্ত হবে। আমি কিন্তু অনেকবার মানা করছি, তোমরা এখনো কথা বলছো। আরেকটা শর্ত কি হবে? আরেকটা শর্ত আমি একটু বলি। এই নোডটার কথা চিন্তা করি। এই নোডে যে পরিমাণ পানি ঢুকতেছে এর চাইতে বেশি পানি কিন্তু বের হতে পারবে না, বা বেশি পানি ঢুকলে ওটা কিন্তু স্টোর করে রাখতে পারবে না। নোডে পানি স্টোরেজের জায়গা শুধুমাত্র সোর্স আর সিঙ্ক ছাড়া, অর্থাৎ সোর্স আর সিঙ্ক ছাড়া অন্য যে সমস্ত নোড আছে এখানে যে পরিমাণ পানি ঢুকবে এক্স্যাক্টলি সেই পরিমাণ পানি বের হতে হবে। যেমন এখানে 3 ঢুকতেছে, 3 বের হবে, 3 ঢুকতেছে, 3 বের হবে। এখানে 3 ঢুকে এখানে 4 বের হওয়া কিন্তু সম্ভব। বুঝতে পারছি? এইদিকে আবার দুই দিক দিয়ে পানি আসতে পারে। ধরা যাক এখান থেকে আমি 3 পাঠাচ্ছি, এখান থেকে 2, তাহলে কত ঢুকবে? 5। ধরা যাক 3 ও 2 যদি পাঠাই, তাহলে কত ঢুকতেছে? 5। তাহলে আউটগোয়িং হবে 5। আমি বোঝাতে পারতেছি কথা? কোনো নোডে যে পরিমাণ পানি ঢুকবে এক্স্যাক্টলি ওই পরিমাণ পানি বের হইতে হবে। ইন্টারনাল নোডে পানি স্টোর করার কোনো অপশন নেই, মানে যেটা ঢুকতেছে সেটাই বের হবে। তাহলে আমি এটা যদি একটু জাস্ট ম্যাথমেটিক্যালি লিখি, সোর্স এবং সিঙ্ক ছাড়া সমস্ত পার্টিক্সের ক্ষেত্রে ইনকামিং ফ্লো এবং আউটগোয়িং ফ্লো সেম হবে। এটা আমরা লিখব কীভাবে? খেয়াল করি। এই সামেশনটা কি একটু বলো তো? পার্টিক্স বি এর পার্সপেক্টিভ থেকে এই সামেশনটা কি মিন করে? এটাকে আউটগোয়িং নাকি ইনকামিং? পি এর জন্য প্রত্যেকটা পার্টিক্স পি এর জন্য এটা মিন করে হচ্ছে বাকি সমস্ত পার্টিক্স এখানে কত ফ্লো ঢুকতেছে, তাহলে এটা হচ্ছে পি এর ইনকামিং ফ্লো। এটা সমান হবে কিসে? পি এর আউটগোয়িং। দেখো বি কমা ইউ ফর অল ইউ, অর্থাৎ প্রত্যেকটা পার্টিক্স পি তে ইনকামিং ফ্লো এর সামেশন এবং আউটগোয়িং ফ্লো এর সামেশন ইকুয়াল হবে। বোঝা গেছে? আরেকটা জিনিস আমরা দেখবো, আমরা বলছিলাম নেটওয়ার্কের ফ্লো যেটা আছে এটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। যেমন এফ অফ ইউভি হচ্ছে একটা পার্টিকুলার এজের ফ্লো, আর পুরো এফ হচ্ছে পুরো নেটওয়ার্কের ফ্লো, তাই না? এফ হচ্ছে পুরো নেটওয়ার্কের ফ্লো, আর এফ অফ ইউভি হচ্ছে একটা পার্টিকুলার এজের ফ্লো। পুরো নেটওয়ার্কের ফ্লো এর ভ্যালু এটাকে লেখা লেখো, এটা হচ্ছে পুরো নেটওয়ার্কের ফ্লো এর ভ্যালু। এটার মিনিং হচ্ছে আমি সোর্স থেকে সিঙ্কে টোটাল কী পরিমাণ পানি পাঠাচ্ছি। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে ফ্লো এর ভ্যালু কত কেউ বলো তো? স্যার, এফ এস এ আর এফ এস বি এদের সমান। ফর্মুলা বলতেছিলাম, ভ্যালুটা কত? ভ্যালু কত? পুরোটা 9 হবে। 9 হবে। স্যার আবার বলেন, ডেফিনেশনটা আবার বলেন স্যার। ডেফিনেশনটা হচ্ছে একটু খেয়াল করো, আমি উপরে পাত দিয়ে 3 পরিমাণ ফ্লো পাঠাচ্ছিলাম, নিচে একটা রাস্তা আছে 4, 10, 7, এখান থেকে কত ফ্লো পাঠানো যাবে? 4। 4। তাহলে আমার নেটওয়ার্কের যে ফ্লোটা আছে এটার ভ্যালু হচ্ছে সোর্স থেকে আমি সিঙ্কে টোটাল কি পরিমাণ পানি পাঠাচ্ছি সেটা। কত পাঠাচ্ছি? 7, তাই না? তাহলে এটা কীভাবে বের করবো?
বেসিক্যালি সোর্স থেকে কী পরিমাণ ফ্লো আউটগোয়িং আছে সেটা, তাই না? সোর্স থেকে যেটা আউটগোয়িং আছে সেটা তো সিঙ্কে অবশ্যই পৌঁছাইতেই হবে। অথবা এমনভাবে চিন্তা করতে পারি সোর্সে ইনকামিং ফ্লো কত আছে, তাহলে এটা সমান হলে সোর্স থেকে আউটগোয়িং ফ্লো এর সামেশন। এটা হচ্ছে আমার সোর্স থেকে যে যত পরিমাণ আউটগোয়িং ফ্লো আছে সেটা সামেশন। তাহলে এর সামেশন হচ্ছে 3 আর 4 7। স্যার এ থেকে বি থেকে তো 2 আসতে পারে, তাহলে বি থেকে তো আবার টি তে ম্যাক্সিমাম 7। আমি এখন ম্যাক্সিমাম ফ্লো কিন্তু উচ্চারণ করি না, আমি ফ্লো এর কথা বলছি, ম্যাক্সিমাম ফ্লো উচ্চারণ করি। এটা হচ্ছে ফ্লো এর ভ্যালু, ম্যাক্সিমাম ফ্লো কিন্তু আমি বলিনি, ফ্লো এর ভ্যালু। তাহলে এখানে যে ছবিটা আঁকলাম এই ফ্লো এর ভ্যালু হচ্ছে 7। এখন হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো। ম্যাক্সিমাম ফ্লো হচ্ছে বেসিক্যালি এটাকে ম্যাক্সিমাইজ করতে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখানে কি আরো ফ্লো পাঠানো সম্ভব? আরো ফ্লো কিন্তু পাঠানো সম্ভব। এই রাস্তা থেকে কিন্তু আরো ফ্লো পাঠানো সম্ভব, তাই না? তুই এখান থেকে পাঠাবো, এটা এখান দিয়ে এসে এদিক দিয়ে যাবে, আরো 2 ফ্লো পাঠানো সম্ভব। কথা কি বোঝা যাচ্ছে? কিছু ম্যাক্সিমাম ফ্লো এর বৈশিষ্ট্য হচ্ছে কাজ হচ্ছে এটাকে ম্যাক্সিমাইজ করা। কীভাবে করে আমরা দেখবো, বাট আমাদের ওভারঅল আইডিয়াটা কি বোঝা গেছে? আমাদের ওভারঅল আইডিয়াটা হচ্ছে আমাদের ধর একটা নেটওয়ার্ক থাকবে, প্রত্যেকটা এজে ক্যাপাসিটি আমার জানা থাকবে, ওই এজগুলো দেবে ফ্লো পাঠাতে পারবো। ফ্লোটা ক্যাপাসিটির চাইতে বেশি হইতে পারবে না। আমাদের টাস্ক হচ্ছে ফ্লোটা ম্যাক্সিমাইজ করা। ক্লিয়ার? আমাদের কাজ কি বা ম্যাক্স ফ্লো প্রবলেম নাকি? তার কোনো কোয়েশ্চেন আছে এখানে? স্যার তাহলে 3টা ফ্লো পাঠাইতে পারতেছি উপরে রাখার তো, রেড একটা, ইয়েলো একটা। এদিকে 3 যাচ্ছে, এদিকে 2 যাচ্ছে, এদিকে আরো 4 যাচ্ছে। হ্যাঁ আর টোটাল সামেশন হচ্ছে 5 4 না? হ্যাঁ। আচ্ছা কথা বন্ধু প্লিজ। তাহলে এখন আমরা দেখবো ম্যাক্স ফ্লো আসলে বের করে কীভাবে। এটা তো আমরা জাস্ট এমনি আর নিজেরা খুঁজে খুঁজে বের করলাম, কিন্তু অ্যাকচুয়ালি অ্যালগরিদম কীভাবে ইমপ্লিমেন্ট করে এটা যেটা দিয়ে করা হয় সেটার নাম হচ্ছে ফোর ফিল্টার সাম। আমি জাস্ট অ্যালগরিদমটা লিখতেছি, এটা 3 লাইনের অ্যালগরিদম, কিন্তু এটা দেখে আসলে কিছু বুঝবো না। কথা হচ্ছে এটা দেখে আসলে কিছু করা যাবে না, এটা জাস্ট একটা হচ্ছে আইডিয়া। এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমরা পরে দেখব। আমি জাস্ট আইডিয়াটা লিখি। আমাকে একটা নেটওয়ার্ক দেওয়া থাকবে, একটা সোর্স এবং একটা সিঙ্ক বলা থাকবে। আমার কাজ হচ্ছে সোর্স থেকে সিঙ্কে ম্যাক্সিমাম ফ্লোটা বের করা। তাহলে ইনিশিয়াল আমার ফ্লো হচ্ছে 0। আমার আইডিয়াটা হচ্ছে সোর্স থেকে সিঙ্কে যতক্ষণ কোনো পাথ থাকে ওই পাথ দিয়ে আমি পানি পাঠাইতে থাকবো। মেন আইডিয়াটা হচ্ছে এটা। স্যার কি লিখছেন? এনিথিং অগমেন্ট। আচ্ছা এটা দেখে আসলে তেমন কিছু বোঝার কিছু নাই, আমি জাস্ট একটু বলে দিই আইডিয়াটা দাও। আইডিয়াটা হচ্ছে সোর্স থেকে সিঙ্কে যতক্ষণ পর্যন্ত একটা অগমেন্টিং পাথ থাকবে। অগমেন্টিং পাথকে আমরা ডিসকাস করবো, বাট আইডিয়াটা হচ্ছে সোর্স থেকে সিঙ্কে যতক্ষণ পর্যন্ত কোনো পানি পাঠানোর রাস্তা পাবো। অগমেন্টিং পাথ বলতে এভাবে ভাবতে পারি, সোর্স থেকে সিঙ্কে পানি পাঠানোর রাস্তা আছে কিনা। যতক্ষণ পর্যন্ত সোর্স থেকে সিঙ্কে আমরা পানি পাঠানোর একটা রাস্তা পাবো, ওই রাস্তা দিয়ে আমি পানি পাঠাই দেবো। এভাবে যতক্ষণ করা যায় ততক্ষণ আমি পানি পাঠাতে থাকবো, আর যখন পাঠানো যাচ্ছে না তখন আমরা ম্যাক্স ফ্লো পেয়ে গেছি। কোথায় বোঝা গেছে? বাট এটা জাস্ট বেসিক্যালি একটা জাস্ট ডেসক্রিপশন। এটা দেখে আসলে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কী করতে হবে কিছুই বোঝা যাচ্ছে না, আমরা ডিটেলে দেখবো। বাট ওভারঅল আইডিয়াটা হচ্ছে এটা, যে সোর্স থেকে সিঙ্কে যতক্ষণ পানি পাঠানোর রাস্তা আছে ওটা পানি পাঠাতে থাকবো। তো আগের এক্সাম্পলটা যদি একটু ব্যাক আসি, আমরা একটু ছোটো করে দেখা এক্সাম্পলটা। কথা বলুন স্যার, আইডিয়াটা হচ্ছে কীভাবে অ্যাকচুয়ালি পাথ বের করতে আমরা পরে দেখবো। আইডিয়াটা হচ্ছে আমরা সোর্স থেকে সিঙ্কে যখন পানি পাঠানোর রাস্তা আছে পানি পাঠাতে থাকবো। মানে ইনিশিয়ালি যদি একটু চিন্তা করি, এস থেকে তিনে এই দিকে একটা পাথ পাওয়া গেছে, এটাকে আমরা অগমেন্টিং পাথ বলতেছি। অগমেন্টিং পাথ হচ্ছে পানি পাঠানোর রাস্তা থাকতে হবে।
তাহলে এই পাত এস থেকে এ থেকে টি এখানে একটা পাত পাওয়া গেছে এই পাতে কি পরিমাণ পানি পাঠানো যাবে 3 3 তাহলে এখানে একটা আমাকে আনসার 3 পাত সবাই পাঠায় এই পাত দিয়ে আর পানি পাঠানো যাবে কিনা মানে এখানে কিন্তু আর এখন পাত নাই পাত কখন থাকবে যদি পানি পাঠানোর রাস্তা থাকে কোথায় বোঝা যাচ্ছে পানি পাঠানোর রাস্তা যদি না থাকে এখানে কোনো পাত নাই অন্য কোথাও কি রাস্তা আছে এদিকে এটা রাস্তা আছে কত পাঠাতে পারি 4 তাহলে এদিকে কিন্তু আর পাত নেই আর কোনো পাত কি চোখে পড়তেছে একটা পাত হচ্ছে তাহলে 3 + 2 এখানে 2 4 + 2 আর কোনো পাত কি চোখে পড়তেছে আর কোনো পাত কিন্তু চোখে পড়তেছে না তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাক্স বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে যতক্ষণ আমরা সোর্স থেকে সিঙ্কে পানি পাঠানোর রাস্তা পাবো আমরা পানি পাঠাতে থাকবো কথা বোঝা গেছে স্যার হ্যাঁ বলো এইখানে যদি স্যার হচ্ছে গিয়ে 5 এর জায়গায় যদি একটু কস্ট কম থাকতো মানে 4 থাকতো তাহলে কি আমি এই পাত দিয়ে পানি পাঠাইতে পারতাম আচ্ছা আরেকটা প্রশ্ন করছে এখানে যদি 5 এর জায়গায় 4 থাকতো তাহলে এখানে আমি তখন 1 পাঠাইতে পারতাম 1 পাঠাইতে পারতাম তাই না? মানে যত পাঠানো যায় পাইপটা ফুল করে পাঠাইতে হবে তা কিন্তু না পাইপ আনফিল্ডও বা অর্ধেক ফিল্ডও থাকতে পারে আচ্ছা কথা বলবো তাহলে আমরা পাথ বের করতে পারি কীভাবে পাথ বের করে একটা উপায় হতে পারে বিএফএস বা ডিএফএস এর সাহায্যে যে পানি পাঠানোর রাস্তা যদি থাকে ওই এক্সটা দিয়ে আমি যেতে থাকবো এভাবে আমি সোর্স থেকে সিঙ্কে যাওয়ার রাস্তা খুঁজে নিব সোর্স থেকে এখানে যদি এক্সটাতে যদি ক্যাপাসিটি বাকি থাকে তাহলে আমি এদিকে যাবো এদিকে যদি ক্যাপাসিটি বাকি থাকে আমি এদিকে যেতে থাকবো সো দেখে কিন্তু খুবই সিম্পল মনে হচ্ছে যে আমি সোর্স থেকে সিঙ্কে জাস্ট বিএফএস বা ডিএফএস দিয়ে পাথ খুঁজতে থাকবো পাথ পাই ওখান থেকে পানি পাঠাই দেবো তাই না একটা ঝামেলা আছে ওটা একটু দেখাই হোক থাকতে পারে যদি কোনো সমস্যা আছে আচ্ছা এই ডিটেল একটু পরে আছে আচ্ছা এবার একটু খেয়াল করে একটা ঝামেলা আছে এতক্ষণ যা যা ডিসকাস করলাম খুবই প্লেন মনে হলে আমরা একটা পাথ বের করবো পানি পাঠাতে থাকবো খুবই ইজি মনে হয় একটা ঝামেলা হতে পারে ধরতে এখানে আমরা সেম কাজটাই করতেছি এখন কোন পাথটা বের হবে এটা কিন্তু আগে থেকে আমার গ্যারান্টি নেই এমনও শুরুতে এমন একটা পাথ আসতে পারে ওরা থেকে এই পাথটা এই পাথটাও তো আসতে পারে এটা একটা কমপ্লিটলি ভ্যালিড পাথ তাই না ধরতে আমি এই পাথটা পাই এই পাথ দিয়ে আমি কত ফ্লো পাঠাতে পারবো 2 ধরতে আমি 2 পাঠাই 2 আচ্ছা এখন দেখো তো আর কোনো পাথ তোমাদের চোখে পড়ে কিনা এখানে ডাবল করে একটা সেকেন্ড সরি এটা আমি ঘুমানো এখন দেখো তো আর কোনো পাত নাই স্যার নাই কোনো স্যার পাথ কি চোখে পড়তেছে আর কোনো রাস্তা আছে না স্যার পাঠাতে পারবো না কারণ এটা ব্লক হয়ে গেছে এটাও ব্লক হয়ে গেছে কারণ এটা ব্লক হয়ে গেছে কিন্তু জাস্ট যদি একটু নর্মালি চিন্তা করো এটা কি ম্যাক্স ফ্লো আরো বেটার অপশন আছে না আমি যদি এখান দিয়ে পাঠাইতাম এখান দিয়ে পাঠাইতাম তাহলে কিন্তু আরো অনেক বেশি পাঠানো যেত তাহলে এখানে কিন্তু একটা ঝামেলা আছে তাই না ঝামেলা হচ্ছে আমি যদি পাথ ঠিকমতো চুজ না হয় ওখান থেকে কিন্তু রাস্তা ব্লক হয়ে যেতে পারে কিন্তু স্টিল দেখা যাচ্ছে এখানে আরও বেটার চয়েস আছে সমস্যাটা কি বোঝা গেছে জি স্যার সবার কাছে ক্লিয়ার এটা সিনারিটা বুঝি নাই আমি যদি এই রাস্তা দিয়ে না পাঠাইতাম আমি এখান দিয়ে 2 পাঠাবো তাহলে এই রাস্তা দিয়ে আমি 2 পাঠাতে পারি কীভাবে এই রাস্তা দিয়ে আমি 2 পাঠাতে পারতাম তাহলে 4 পাঠাতে পারতাম না কিন্তু এখন আমি যেটা করছি আমি 2 রাস্তায় ব্লক করে ফেলছি 2 পাঠাই বোঝা গেছে এটা কিন্তু আমার আগে থেকে জানার উপায় নেই যে কোন রাস্তা দিয়ে আগে পাঠানো উচিত তাহলে সমস্যাটাই ক্লিয়ার সবার কাছে আচ্ছা তাহলে এখন আমরা কিছু জিনিস ডিফাইন করবো যে এরপর আমরা ফাইনাল অ্যালগরিদমটাতে যাবো যেটা দিয়ে আসলে এই সমস্যাটা আমরা ট্যাকেল করতে পারবো টাইম আচ্ছা কিছু টাইম আছে একটু খেয়াল করো স্যার আস্তে আস্তেই যান নতুন টপিক তো আস্তে ধীরে চাইলাম কিন্তু তোমাদের সম্ভবত রবিবার আবার অফ তাই না রবিবার ল্যাবে কিন্তু রাস্তা ধীরে যাবে না ল্যাবে কিন্তু তোমাদের অনলাইন চলতেই থাকবে সো তোমাদের রবিবার কেন আচ্ছা নেক্সট উইকে যদি অনলাইন হবে না নেক্সট উইকে তো রবিবার অফ থাকলে আর ল্যাব হবে না
হচ্ছে না রবিবার তোমাদের নাই তোমাদের কখন শনিবার আচ্ছা তোমাদেরকে অনলাইন হচ্ছে কিছু বলছে না নেক্সট উইক এখন ধরো রবিবারে যাদের ল্যাব আছে তাদের তো হবে না তোমাদের হচ্ছে কিনা নাকি কিছু কোনো ডিসিশন জানাইছে এমন হলে মানে যাদের হবে না তাদেরটা পরে নেবে অথবা দুজনেরটাই পরে সব সেকশনে পরে নেবে যে কোনো একটা হইতে পারে আমাকে বলে লাভ নেই আমি তাহলে দিয়ে লাভ নেই আমার কোনো ডিসিশন নাই না আমি আগে বলে রাখতেছি এখানে ডিসিশন কিন্তু হবে না জি স্যার আচ্ছা আমরা এখন পর্যন্ত কি দেখছি আমরা বেসিক্যালি ফ্লো নেটওয়ার্ক দেখছিলাম এখন আমরা আরেকটা জিনিস ডিফাইন করবো সেটা হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্ক রেসিডুয়াল নেটওয়ার্ক হচ্ছে সেম গ্রাফটাই থাকবে এক্সটা চেঞ্জ হয়ে যাবে আমাদের অরিজিনাল গ্রাফটা ছিল বি কমা ই এটা ছিল আমাদের ফ্লো নেটওয়ার্ক আর এটা হচ্ছে আমাদের রেসিডুয়াল নেটওয়ার্ক আচ্ছা রেসিডিউ মানে কি বা রেসিডুয়াল মানে কি বাকি রেসিডুয়াল নেটওয়ার্ক বোঝা যাচ্ছে আমার গ্রাফে কোন কোন এজে কি পরিমাণ ক্যাপাসিটি বাকি আছে এটা তো হচ্ছে আমার মেইন ক্যাপাসিটি কত আছে সেটা শো করে আর রেসিডুয়াল নেটওয়ার্ক শো করে কি পরিমাণ ক্যাপাসিটি বাকি আছে আমি খুব ছোট একটা এক্সাম্পল দিই সোর্স থেকে সিম আরো অন্যান্য অনেক পাত্র আছে না এই পাত্রের কথা চিন্তা করি এর ক্যাপাসিটি ধরা যাক এখানে কোনো একটা সময় ধরো আমরা ফ্লো পাঠাইছি ফ্লো পাঠাবো তাহলে এখানে বাকি আছে কত ক্যাপাসিটি 2 রেসিডুয়াল নেটওয়ার্কটা দেখতে হবে নোলা সিনা জাস্ট এই এক্সট্রা দুটো দেখাচ্ছি রেসিডুয়াল নেটওয়ার্কে এই এর ক্যাপাসিটি হবে 2 এই বোঝা গেছে তারপরে রেসিডুয়াল নেটওয়ার্ক ডিনোট করে হচ্ছে প্রত্যেকটা এজে কি পরিমাণ ক্যাপাসিটি বাকি আছে কথাকে বোঝা যাচ্ছে যদি পুরো ফ্লো পাঠাই 5 হয়ে যায় তাহলে এই এক্সট্রা থাকবে এটা 0 হয়ে যাবে তখন এখান দিয়ে আর ফ্লো পাঠানো যাবে এটা কি সবার কাছে ক্লিয়ার তাহলে আমি যদি একটু ফর্মালি লিখি আমার অরিজিনাল ক্যাপাসিটি ছিল সি অফ ইউবি এটা হচ্ছে আমার ফ্লো এটা গ্রাফের পার্টিকুলার ফ্লোয়ের জন্য এটা হচ্ছে ইউবিএস দিয়ে কি পরিমাণ ফ্লো যাচ্ছে তাহলে এখন এই গ্রাফে এই পরিমাণ ফ্লো যদি চাই তাহলে এটার করেসপন্ডিং রেসিডুয়াল ক্যাপাসিটি লেখা এটা মানে হচ্ছে আমার গ্রাফে যদি এফ ফ্লোটা যায় যেমন এখানে এফ ফ্লো হচ্ছে 3 ফ্লো যাচ্ছে আমার গ্রাফে যদি কোনো এফ পরিমাণ ফ্লো যায় তাহলে এটা করেসপন্ডিং রেসিডুয়াল ক্যাপাসিটি কি হবে সি মাইনাস এফ অর্থাৎ এটা মিন করে হচ্ছে আমার গ্রাফে এফ পরিমাণ এফ ফ্লো যদি যায় তাহলে ইউভি এজে কি পরিমাণ ক্যাপাসিটি বাকি আছে সেটা হবে আমার অরিজিনাল ক্যাপাসিটি মাইনাস ফ্লো ক্লিয়ার এটা সবার কাছে জি স্যার সবাই বুঝতে পারছি না এখন এখানে আরেকটা বিষয় আছে আমরা একটু আগে একটা এক্সাম্পল দেখছিলাম যেখানে একটা ঝামেলা হয় যে একটা রাস্তা ব্লক হয়ে গেলে কিছু করা যায় না রেসিডুয়াল নেটওয়ার্ক এক্ষেত্রে এটা একটা রেমেডি আছে আমি আগে দেখা যাচ্ছে নেটওয়ার্কটা কি হয় পরে দেখাও কেন হচ্ছে একটু খেয়াল করো এক্ষেত্রে এ কমা বি একটা এজ আছে যেটার ক্যাপাসিটি হচ্ছে 5 ফ্লো হচ্ছে 3 রেসিডুয়াল নেটওয়ার্কে এ কমা বি এজটা থাকতেছে আর এটার ক্যাপাসিটি কত 2 এখানে বি থেকে এ থেকে কোনো এজ আছে বি থেকে এ থেকে কোনো এজ রেসিডুয়াল নেটওয়ার্কে যেটা হবে উল্টা দিকে একটা এজ তৈরি হবে এটা হচ্ছে উল্টা দিকে এজ অরিজিনাল নেটওয়ার্কে কিন্তু এজটা নাই বি থেকে এতে কোনো এজ নাই কিন্তু রেসিডুয়াল নেটওয়ার্কে এটা থাকবে বি থেকে এতে এজ এজের ক্যাপাসিটি হবে অরিজিনাল ডিরেকশনে যে পরিমাণ পানি আমি পাঠাচ্ছি সেটা পাঠাচ্ছি এই পর্যন্ত একটু কথা বুঝাতে পারছি আমি আবার বলতেছি এটা হচ্ছে আমার অরিজিনাল নেটওয়ার্কটা আর এটা আমার রেসিডুয়াল নেটওয়ার্ক অরিজিনাল নেটওয়ার্কে আমার ক্যাপাসিটি ছিল 5 ফ্লো দিছি 2 তাহলে এই ডিরেকশনে আমার ফ্লো বাকি আছে কত ক্যাপাসিটি বাকি আছে কত 2 বাকি আছে আর উল্টা দিকে আরেকটা এজ আমরা অ্যাড করবো রেসিডুয়াল নেটওয়ার্কে সেটার ক্যাপাসিটি হবে অরিজিনাল ডিরেকশনে আমরা যে ফ্লোটা পাঠাইছি সেটা সমান কথাই বোঝাতে পারছি এটা কেন কাজ করতেছে বা এটা মিনিং কেন আমরা দেখবো বাট জিনিসটাকে বোঝা গেছে কি বলতে চাচ্ছি তাহলে আমি যদি রেসিডুয়াল ক্যাপাসিটিটা আরেকটু ডিফাইন করি এটা আসলে স্ট্রেট ফরওয়ার্ড না লিখে একটু ধাপে লিখবো
প্রথম লাইনটা হচ্ছে এটা, কোনো এজ যদি অরিজিনাল নেটওয়ার্কে থাকে, রেসিডিউয়াল নেটওয়ার্কে এজটা থাকবে, এটার ক্যাপাসিটি কত হবে? অরিজিনাল ক্যাপাসিটি মাইনাস 3। এটা হচ্ছে কোন এজের ক্ষেত্রে যারা অলরেডি নেটওয়ার্কে আছে। আর বি কমা এজ এটা কি নেটওয়ার্কে ছিল না? ছিল না। তাহলে অন্য শর্তটা আছে যে সমস্ত এজ নেটওয়ার্কে নাই, যে সমস্ত এজ নেটওয়ার্কে নেই, যেমন ফর এক্সাম্পল বি কমা এজটা কিন্তু অরিজিনাল নেটওয়ার্কে নাই, তাহলে এই এজের ক্যাপাসিটি কত হবে? সমান এফ অফ ইউ, যে ফ্লোটা পাঠাচ্ছি সেটাই সেটাই এফ অফ ইউ। তাহলে এফ অফ কত? বলো বের করো। এর কি হবে? এফ অফ কি হবে? ইউবি হবে নাকি বিইউ হবে? বিইউ। কেন একটু চিন্তা করো, একটু চিন্তা করো, এই এক্সাম্পলটা চিন্তা করো। বি কমায় এই এক্সটা তো আমরা চিন্তা করি, এই এক্সটা কেমন মেইন নেটওয়ার্কে আসে না, মেইন নেটওয়ার্কে নেই, কিন্তু রেসিডিউয়াল নেটওয়ার্কে থাকবে, রেসিডিউয়াল নেটওয়ার্কে এক্সটা থাকবে। এজের ক্যাপাসিটি কত হবে? অরিজিনাল নেটওয়ার্কে অপোজিট ডিরেকশনে যেটা যাচ্ছিল সেটার পরিমাণ, তাই না? তাহলে অপোজিট ডিরেকশন কিন্তু তারপরে বি অফ এ ক্যাপাসিটি হবে ফ্লো অফ এ সমান, তাই না? সিএফ অফ বি এ সমান হচ্ছে ফ্লো অফ এ। ও আমি কথা বুঝাতে পারছি? অপোজিট এজটা অলরেডি নাই, সেটা এখানে ক্যাপাসিটি হবে অরিজিনাল ডিরেকশনে যে ফ্লোটা যাচ্ছে সেটা সমান। তাহলে এজটা তো নেই, অরিজিনাল ডিরেকশন আছে, এটার ফ্লোটা সমান হবে এটার ক্যাপাসিটি। আচ্ছা এই নোটেশন এখন না বুঝতে সমস্যা নেই, বাট এটা বুঝতে হবে, এটা বুঝতে গেছে এটা কীভাবে আঁকতেছি, এটা আমাদের বুঝে এটা মাথায় আসবে সমস্যা। এখানে কি আর কোনো কোয়েশ্চন আছে? স্যার আবার একটু বলবেন ইউবি এর ব্যাপারটা উল্টাইলো কেন? ইউবি পরে তুমি এটা বুঝতে গেলাম, এইটা বুঝতে পারছি। এটা বুঝতে পারলে সেটা পরে এটা বুঝতে পরে এটা তার টাইম নষ্ট না, এটা সবার কাছে ক্লিয়ার। আচ্ছা আজকে যদি আমি দিতে টাইম নেই তাহলে আমি এটা আরেকবার একটু বলি, দিতে তো টাইম। আচ্ছা স্যার কথা বলেন, বলো, একটু বলেন। প্রথম এটা কি বুঝছো? হ্যাঁ স্যার। আর ইউবি যদি এটা না না, স্যার। একটা এক্সাম্পল আছে বি কমা এস, বি কমা এস এখানে নাই নাই। তাহলে আমি এখন বি কমা এর ক্যাপাসিটি বের করতে চাচ্ছি। জি স্যার। তাহলে বি কমা এর ক্যাপাসিটি কত ছিল এখানে? এ কমা বিতে যে ফ্লোটা হচ্ছে সেটা সমান না? সমান, জি স্যার। এটাই কিন্তু লিখছি। তাহলে এখানে এটা লিখছি বি এর জায়গায় জাস্ট ইউবি লিখছি, এখন পার্থক্য নেই। বি হচ্ছে ইউ, এটা হচ্ছে বি। আচ্ছা আচ্ছা, বুঝতে সেটা পারছি। লিখছি। আচ্ছা ক্লিয়ার সবার কাছে? এর আগে আসছে বিরে পরে বুঝতে ওটা পারছি। লিখে যেটা পড়ছে। আজকে আমি পুরো এক্সাম্পলটা দেখাবো না, জাস্ট একটা স্টেপ দেখাবো রেসিডিউয়াল নেটওয়ার্কটা কিভাবে বিল্ড হচ্ছে, একটা স্টেপ দেখাবো। কথা বলতো এটা হচ্ছে আমার অরিজিনাল ফ্লো নেটওয়ার্ক। এই ক্ষেত্রে রেসিডিউয়াল নেটওয়ার্কটা দেখতে কেমন হবে? আমরা কিন্তু এখন দুইটা গ্রাফ মেনটেন করতেছি, এটা হচ্ছে আমার ফ্লো নেটওয়ার্ক, আর এটা হচ্ছে রেসিডিউয়াল নেটওয়ার্ক। এটা হচ্ছে রেসিডিউয়াল নেটওয়ার্ক। অরিজিনাল আমার ফ্লো নেটওয়ার্ক হচ্ছে এটা, কোনো ফ্লো পাঠাচ্ছে না। এই ক্ষেত্রে রেসিডিউয়াল নেটওয়ার্কটা দেখতে কেমন হবে? জিরো হবে, সেমই হবে, তাই না? এক্স্যাক্টলি সেম, তাই না? কোনো পার্থক্য নেই, কারণ ফ্লো নেটওয়ার্ক যেটা সেটা রেসিডিউয়াল নেটওয়ার্ক ওটা বাকি আছে। আচ্ছা এখন আমরা যে পাথটা পাইছিলাম সেটা কি ছিল? এরকম একটা পাথ আমরা শুরুতে চুজ করছিলাম, তাই না? তাহলে ফ্লোটা হচ্ছে ফ্লোটা দেখতে এরকম ছিল। জি স্যার। তো আমি যদি রেসিডিউয়াল নেটওয়ার্ক দেখাই, ক্যাপাসিটি কত হবে এস থেকে? তো আনসার তো এটা শেষ, এটা বললেই শেষ আজকে ক্লাস শেষ। জিরো জিরো। যেহেতু বাড়াচ্ছে এটা রেসিডিউয়াল ক্যাপাসিটি, আর এটা এজেড হবে না, এখন উল্টা দিকে একটা এজেড হবে, জি স্যার। উল্টা করে কালার দিয়ে দেখাবো। 2 ওইটার সাথে নর্মাল এজ করে দেখাই। এটার ক্যাপাসিটি কত হবে? Zero। এটা 4 থাকবে, 4 কিছু মানে এটা 0, তারপর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7।
সময় যদি দেখায় তাহলে এইদিকে ফ্লো যাচ্ছে, তাহলে এইদিকে একটা উল্টায় যাবে। আচ্ছা উল্টায় চেঞ্জ করার আগে একটু খেয়াল করো, এটা তাহলে এবারে ক্লিয়ার হবে। উল্টায় যাবে এখানে অ্যাড করি, উল্টায় অ্যাড করার আগে এখন দেখো তো রেসিডুয়াল নেটওয়ার্ক সোর্স থেকে সিঙ্কে কোনো পাথ বের করা যাচ্ছে কিনা? সোর্স থেকে কোনো পাথ আছে? না না রেসিডুয়াল নেটওয়ার্কে উল্টায় অ্যাড করার আগে সোর্স থেকে সিঙ্কে কিন্তু কোনো পাথ পাথ নাই। এখন আমি উল্টায় অ্যাড করি, কোথায় কোথায় অ্যাড হবে? এস থেকে এদিকে একটা ফ্লো গেছিল, তাই এখানে একটা অ্যাড হবে। স্যার ক্যাপাসিটি কত হবে? 2 এখানে হচ্ছে 2 2 এখানে 2। 2 তাহলে এখন আমার নেটওয়ার্কটা কমপ্লিট হয়েছে তাই না? জি স্যার। নেটওয়ার্কটা কমপ্লিট। এখন দেখো তো এই কমপ্লিট নেটওয়ার্কে সোর্স থেকে সিঙ্কে কোনো পাথ পাওয়া যাচ্ছে কিনা? না তো স্যার। কোনটা পাথ আছে? পাথ কিন্তু এখন আছে। আছে। আচ্ছা আচ্ছা এই থেকে আচ্ছা আচ্ছা এখন কিন্তু পাথ আছে। কোথায় বলে যাচ্ছে কি বলতে যাচ্ছি? এখন কিন্তু একটা পাথ আছে। জি স্যার। তাহলে এই পাথ দিয়ে যদি আমি ফ্লো পাঠাই তাহলে এটা কি বলতেছি? আচ্ছা তাহলে এই পাথ দিয়ে আমি কত ফ্লো পাঠাইতে পারি? এই পাথ দিয়ে আমি পারি স্যার 2 4 জি স্যার 2 6 7 6 7 তাহলে কত পাঠাইতে পারি? 2 পারি 2 পাঠাইতে পারি। তাহলে অরিজিনাল ক্যাপাসিটি চিন্তা করি এই পাথ দিয়ে 2 এখান থেকে 2 যাচ্ছে, তাহলে এখন কথা হচ্ছে এইদিকে তো কোনো রাস্তায় ছিল না, এদিকে আমি 2 কীভাবে পাঠাচ্ছি? এটা তো আসতেছি, এইদিকে যাচ্ছে 2, এইদিকে যাচ্ছে 2, এই পর্যন্ত এই ক্লিয়ার। রাস্তাটা ছিল এরকম, এখানে 2 পাঠাতে পারি, এখানে 2 পাঠাতে পারি, এখানে 2, কিন্তু কথা হচ্ছে এখানে তো কোনো পাথ নাই। অরিজিনাল এটার কোনো পাথই নেই, তাহলে এদিকে 2 যাচ্ছে কীভাবে? আসলে এটা ফিজিক্যাল মিনিং হচ্ছে অরিজিনালি যে 2টা যাচ্ছিল ওটাকে আমরা জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি। অরিজিনালি যে পানিটা এদিকে আসতেছিল আমি বললাম এই পানিটা কাজ করে এটা ক্যান্সেল করে দেবো, তাহলে এটা আসলে হয়ে যাবে এখন ওই পরিবর্তে 0। এইদিকে 2 নামতেছিল আমি উল্টা দিকে 2 পাঠাচ্ছি, বেসিক্যালি এটা হচ্ছে 0। আর একটা ফিজিক্যাল মিনিং বলি, ফিজিক্যাল মিনিং এভাবে চিন্তা করতে পারো, এখান থেকে 2 পানি এদিকে নিচে নামতেছিল, আমি এখান যেটা করলাম এইদিকে নিচে পানি নামতে দিব না, আমি যেটা করলাম এটাকে উপরে পাঠিয়ে দিলাম। স্যার আবার স্যার সেকেন্ড পার্টটা আবার আবার বলতেছি পানি ইনিশিয়ালি এই দিকে যাচ্ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ এই লিটার পানি এদিকে যাচ্ছে, হ্যাঁ। আমি এখন যেটা করলাম এই রাস্তাটা ব্লক করে দিলাম, আমি বললাম এই দিক দিয়ে পানি আসা যাবে আসা যাবে না। এখন যেটা হবে এই পানিটা এই দিক দিয়ে চলে যাবে, হ্যাঁ তাহলে যেটা হলো পানিটা এই দিকে যাচ্ছে, এটাকে বোঝা গেছে? এইদিকে যে পানিটা আসতেছিল এটা আসতে যাতে আমি ওইদিকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এইদিকে যে পানিটা আসতেছিল এটা ফেলে যাচ্ছে, তাহলে এই দুইগুলো এখন কোথেকে আসবে? জি স্যার। এখন এটা আসবে এখানে, কোথায় বুঝাইতে পারছি? তাহলে এখন এই দুটো আসবে এখানে। আচ্ছা বুঝতে পারছি। অরিজিনালি আমরা এভাবে পাঠাচ্ছিলাম, এরপর আমরা যেটা করলাম এটা ক্যান্সেল করে দিয়েছি, এটা ক্যান্সেল করে এটাকে আমরা উপরে পাঠিয়ে দিয়েছি, এটাকে আমরা আবার এখান থেকে পাঠিয়ে দিয়েছি। জি স্যার। তাহলে এই গ্রাফটা আসলে যেটা করতেছে আমি যদি কোনো ভুলে চুজও করে থাকি সেটা আমরা ক্যান্সেল করার সুযোগ পাচ্ছে। কথাকে বুঝাতে পারছি? ক্যান্সেল করে পরিমাণ মানে হচ্ছে ধরা যাক এদিকে বিতে আমি 4 ফ্লো পাঠাচ্ছি, তাহলে ক্যান্সেল আমি ম্যাক্সিমাম করতে পারি 4 পরিমাণে ক্যান্সেল করতে পারি, এই কারণে রেসিডুয়ালটা ক্যাপাসিটি 4 হবে। 4 ইঞ্চি ক্যান্সেল করা লাগবে তাও না, 1 2 3 যেখানে ক্যান্সেল করতে পারি, কিন্তু 4 ইঞ্চি বেশি যদি না পাঠাই কত এর চেয়ে বেশি ক্যান্সেল করতে পারবো না। 4 পাঠাচ্ছি আমি 5 ক্যান্সেল করতে পারবো না। জি স্যার। ওই আইডিয়াটা বুঝাতে পারছি? জি স্যার। নেক্সট দিন আমরা মোটামুটি অ্যালগরিদমটা দেখবো। ওভারঅল আইডিয়াটা হচ্ছে যে আমরা এখন রেসিডুয়াল নেটওয়ার্কে একটা রাস্তা দিব, মেইন নেটওয়ার্কে রাস্তা না থাকলেও রেসিডুয়াল নেটওয়ার্কে কিন্তু রাস্তাটা খুঁজে পাওয়া যাবে। বোঝা গেছে? স্যার আমি যদি আবার ক্যান্সেল করার পর যদি সব হয়ে গেছে এখন এটা ছিল